কিভাবে সচেতনতাটা আসবে? আচ্ছা, এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম এই জিনিসটা নিয়ে যখন আমরা সংস্কারের চিন্তাটা করি, তখন একটা বড় ফ্যাক্টর আমাদেরকে চিন্তায় রাখতে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময় একটা প্রভাব, একটা ইনফ্লুয়েন্স বজায় রাখতে চেষ্টা করে, খাটাইতে চেষ্টা করে। এই জায়গায় আমাদের একটা স্বকীয়তা প্রয়োজন, একটা সার্বভৌমত্ব প্রয়োজন। এই স্বকীয়তাটা কিভাবে আসবে? যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি এবং শিক্ষা নিয়ে কাজ করতেছি, সেহেতু আমি বলব যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটা এক্সক্লুসিভিটি যদি আমরা আনতে পারি, একটা আ ধরেন ৫০ বর্ষব্যাপী বা ১০০ বছরব্যাপী যদি একটা বড় পরিকল্পনা করতে পারি, তাহলে আমাদের হাতে একটা মানে বড় ম্যান পাওয়ার তৈরি হবে যারা হচ্ছে গিয়ে দক্ষ। যেকোনো সময়ে একটা স্বকীয় মানে বাংলাদেশ শব্দটা শুনলেই যাতে মনে হয় যে একটা শিক্ষাক্ষেত্রে একটা বড় একটা আ আইডল, বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় আইডল, প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় আইডল। সেক্ষেত্রে এই স্বকীয়তাটা যদি আমাদের থাকে, আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল প্রবলেমটাও সলভ জি, করতে সহজ হবে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তার সাথে কে একমত যে বিজ্ঞান, তথ্য প্রযুক্তিতে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে হয়তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কারো চোখ রাঙানি আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না। কেউ আছেন আর এই ব্যাপারে যে পিছিয়ে একটু দিবেন? বিষয়টা হচ্ছে আমরা আমাদের যদি ভবিষ্যৎ বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমরা এখন যারা আছি তাদেরই যে নেতৃত্ব আসবে একসময়। তো এক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখতে পাই যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা না থাকার কারণে আমাদের ইউনিভার্সিটি লেভেলে পরে বড় একটা মেধা এটা পাচার হয়ে বিদেশ চলে যায়। এখানে এমনটা থাকে যে আমার দেশে ভালো সুযোগ নাই, আমি ওইখানে ভালো সুযোগ পাচ্ছি, ভালো সুবিধা পাচ্ছি, আমি ওইখানে সেটেল হয়ে যাবো কিংবা বিদেশে চলে গিয়ে আমি আর পিরিয়ড আসবো না। তো সরকার যদি এই দিক দিয়ে ফোকাস করে কিভাবে দেশের যে অপরচুনিটিগুলো আছে এগুলো বৃদ্ধি করা যায়, কি করে আমরা যাতে দেশেই কাজ করতে পারি, এটা যদি মানে এটা নিশ্চিত করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে মেধাগুলো আছে দেশেই থেকে যাবে। আপনাকে একটা প্রশ্ন করি যে কি সুযোগ সুবিধা পেলে ধরেন এই শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপনি বিদেশে যাবেন না? জি। কি? এখন স্বাভাবিক আমার ফিল্ড হচ্ছে সোশিওলজি। তো আমি স্বাভাবিকভাবে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার কথা। কিন্তু দেখা যাচ্ছে আমার দেশে আমি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যখন কাজ করতে যাচ্ছি, তখন এইটা গুরুত্ব পাচ্ছে না। কারণ কি আমার দেশে সমাজ নিয়ে যে আলাদা একটা কাজ করা হবে, এটাতে একটা ফিল্ড আছে কাজ করার, এটা দেখা হয় না। এখানে শুধু সায়েন্স, টেকনোলজি এবং অন্যগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু মানুষকে যে সরকার যদি এটাও বোঝে যে না সমাজকে নিয়ে কাজ করার জায়গা আছে, সমাজের বিভিন্ন অবস্থা বোঝার জায়গা আছে। রিসার্চে আরো জি, বেশি জি। আপনি অনুদান প্রয়োজন। আর এদিক থেকে একটু শুনতে চাই। পিছে আপনি বলে তারপর পিছে মাইক্রোফোনটা দিন। আচ্ছা, আমি ১ম এ যে বিষয়টা হচ্ছে আনতে চাই, আপনি জি। বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থার কি সংস্কার খুব প্রয়োজন। হুম। শিক্ষা ব্যবস্থার যদি আমরা সংস্কারের কথা বলি, সেটা আসলে আমাদের ভার্সিটি লেভেল থেকে যদি আমরা সংস্কার করি, আসলে এটা কার্যকর হবে না। এটা আমাদের রুট লেভেল থেকে হচ্ছে এটা পরিবর্তন প্রয়োজন। আমরা যদি প্রাথমিক লেভেল থেকে শিক্ষা ব্যবস্থার হচ্ছে একটা আমূল পরিবর্তনের একটা মানে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে আগাই, তাহলে এটা সম্ভব। যেমন আপনারা দেখেছেন যে হঠাৎ করে একটা সৃজনশীল ব্যবস্থা চালু করে দিয়েছে এবং সেটা কাইন্ড অফ চাপাই দেওয়া হয়েছে। আবার আমাদের যে নতুন কারিকুলাম হয়েছিল, সে হযবরল কারিকুলাম নিয়ে আমরা অনেকেই আমরা তো যেটা হয়, আমরা কোনো একটা সিরিয়াস বিষয়কে ফানি করে তারপর হচ্ছে বিষয়টাকে হচ্ছে নিয়ে আলোচনা করি। তো আমরা সেটাই করেছি। কিন্তু আমরা দেখলাম যে এই হঠাৎ করে চাপিয়ে দেওয়া কোনো জিনিস কখনো আসলে ভালো কিছু বয়ে আনে নাই। আর আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাইন্ড অফ হচ্ছে সবসময় একটা গিনিপিগের মতো অবস্থা হয় যে গিনিপিগ আমরা, আমাদের উপর হচ্ছে এটা একটা টেস্ট চালানো হবে, অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। এক্সপেরিমেন্ট হয়ে যায়। তবে জি, স্যার একটু অ্যাড করতে চাচ্ছেন? জি, স্যার। আমি একটু অ্যাড করি। জি। যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা আসছে এবং ওনার সাথে আমি একমত যে শিক্ষা ব্যবস্থা শুধু টারশিয়ারি লেভেলে অথবা হায়ার এডুকেশন লেভেলে না। এটা শুরুটা করতে হবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে। আই মিন এলিমেন্টারি লেভেল থেকে। জি। মানে কারণ আজকে লুক এট সিঙ্গাপুর। যে সিঙ্গাপুরে ওরা কি হয়েছে? ওরা দেখছে যে ওদের কিছুই নাই, কোনো ন্যাচারাল রিসোর্সেস নাই। ইভেন পানি পর্যন্ত সিঙ্গাপুর থেকে তাদেরকে কিনে আনতে হয়। জি। এখনো পর্যন্ত তারা কিনে আনে জি। মালয়েশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে। তো তারা দেখছে তাহলে যে এই যে জনগোষ্ঠী আছে এটাকে জনসম্পদে পরিণত করতে হবে এবং এইটা সম্ভব শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের মাধ্যমে, শিক্ষিতকরণের মাধ্যমে এবং রিয়েল শিক্ষিত। তো সেটা করার জন্য কি দরকার? সেটা করার জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করতে হবে শিক্ষা খাতে, বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করতে হবে শিক্ষা খাতে। রাইট, আমাদের যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এক্ষেত্রে শিক্ষার উপকরণ, তারপরে যেখানে পড়াশোনা করবে সেখানে সুযোগ সুবিধা, স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তারপরে যারা শিক্ষক আছেন তাদের সুযোগ সুবিধার ব্যাপারটা আমি এখানে একটু বলতেই হয় যে আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে তারা 13 নম্বর গ্রেডে আগের থার্ড ক্লাস তারা চাকরি করে। এটা হয় না। তাদেরকে তারা বিশ্ববিদ্যালয় আমি অন্য কোনো জবের সাথে তুলনা করে তাদেরকে আমি যে ছোট বা খাটো করতেছি না। কিন্তু তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকরা
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারপরে জয়েন করে 13 গ্রেডে তারা 14 গ্রেডে তারা চাকরি করবে কেন? তারা জি। কেন নবম গ্রেডে বা ফার্স্ট ক্লাস চাকরি করবে না? জি, শিক্ষক তো আমি এই প্রশ্নটা স্যার একটু অবদমিত এখানে হতে পারে।